আমি একদিন স্কুল যাচ্ছিলাম, আমার ঘাড়ের মধ্যে ব্যাগ, হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আমার সাইকেলটা নষ্ট হয়ে গিয়েছে। যাই হোক, যখন যাচ্ছিলাম হঠাৎ করে দেখলাম সাদা কালার একটা বিড়াল এসে আমার পায়ের মধ্যে খামচে দিল। খামচে দিয়ে একটা গাছের আড়ালে গিয়ে আমার দিকে কেমন করে যেন তাকায় আছে। আমার তো মাথা পুরো গরম হয়ে গেল, পা দিয়ে রক্ত বেরাচ্ছে। কি জানি বিড়ালের হাসর লাগলে আবার ভ্যাকসিন ট্যাকসিন দিতে হবে নাকি, এগুলো ভাবতেছি। তারপরে আমার খুব মাথা গরম হচ্ছে। তারপর বিড়ালটা আবার চুপটি করে আমার দিকে তাকিয়ে আছে। এরপরে আমি আস্তে করে একটা ইট হাতে নিলাম, বিড়ালটাকে ঢিল মারবো। যখন আমি বিড়ালটাকে ঢিল মারলাম, ঠিক সেই সময় একটা মেয়ে দৌড়ে এসে বিড়ালটাকে কোলে নিল। কোলে নিয়ে বলতেছে, কিরে পুশিক্যাট, তুই আমাকে ছেড়ে এরকম করে চলে এলি কেন? আর আমার ইটটা গিয়ে লাগে মেয়েটার মাথার মধ্যে। আমি তো পুরাই অবাক, কিরে এটা কি করলাম? মেয়েটার কপালে গিয়ে লাগলো। তখন দেখলাম যে মেয়েটা মাথার মধ্যে হাত বোলাচ্ছে আর বলতেছে, উফ এত জোরে লাগলো, আর আপনি কে ঢিল দিলেন কেন আমাকে? এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। এরপর আমি ওখানে বোকার মতো দাঁড়িয়ে রইলাম। তারপরে মেয়েটা বিড়ালটাকে কোলে নিয়ে মাথাটা বোলাতে বোলাতে আমার সামনে আসলো। আমার সামনে এসে আমাকে বললো, আপনি আমাকে ঢিল দিলেন কেন? এখন আমি আপনাকে ঢিল দিইনি, আমি ঢিল দিছি বিড়ালটাকে। এই কথা বলা মাত্রই মেয়েটা আমাকে খুব জোরে থাপড় মারে আর আমি গালের মধ্যে হাত দিয়ে বোকা হয়ে যাই। আমি কি বলবো আমি কিছুই বুঝতে পারতেছিলাম না। তখন মেয়েটা আমাকে বলে, আপনার এত বড় সাহস, আপনি আমার পুশিক্যাটকে ঢিল মারবেন? আমার পুশিক্যাটকে আমি কত ভালোবাসি জানেন, আর আপনি একে ঢিল মারবেন? আপনার তো কম সাহস না? আমি বললাম যে আমার কথাটা তো শোনেন। তখন মেয়েটা বললো, কোনো কথা না, আপনাকে যদি আরেকদিন দেখি আমার পুশিক্যাটের দিকে চোখ বাড়াতে, তখন কিন্তু আপনার অবস্থা খারাপ করবো। আমি বললাম যে আচ্ছা আমার কথাটা একটা বার শোনেন। তখন মেয়েটা বললো, কি? আমি বললাম যে এই বিড়ালটা আমার পায়ের মধ্যে হাঁচড়ে দিয়েছে, এই দেখেন হালকা হালকা রক্ত বেরাচ্ছে। তখন মেয়েটা বললো, হাঁচড়ালে হাঁচড়াবে, ও তো অবুঝ প্রাণী তাই না, ও কি কিছু বুঝে? হাঁচড় দিছে এটা আপনাকে মেনে নিতে হবে, কারণ এ তো অবুঝ প্রাণী, এর তো কোনো দোষ নেই তাই না? আমি বললাম যে হ্যাঁ ঠিক বলেছেন। তারপরে মেয়েটা বললো, হাঁচড় দিছে ভালোই করছে, কারণ আপনাদের মতো লোককে না হাঁচড় দেওয়াই উচিত। আমি বোকার মতোই দাঁড়িয়ে রইলাম, কিছুই বলতে পারলাম না। তারপরে মেয়েটা যাচ্ছিল, আমি ওখানে বোকার মতোই দাঁড়িয়ে রইলাম। এরপরে মেয়েটা যখন কিছু দূর গেল, তারপরে আবার পিছন ঘুরে আমার দিকে তাকালো। তারপরে আবার আমার কাছে ফিরে এলো। ফিরে আসার পরে বিড়ালের গলার মধ্যে না একটা কাপড় বাঁধা ছিল, সেই কাপড়টা খুললো। কাপড়টা খুলে আমাকে দিল, বললো যে আপনার পাটা বাঁধেন, আসলে রক্ত বেরাচ্ছে। এই কথা বলে মেয়েটা রুমালটা আমার হাতের মধ্যে ধরিয়ে দিল। তারপরে মেয়েটা চলে গেল। আই এম তো পুরাই অবাক, কি রে ভাই এটা কি হইলো? আমি মেয়েটাকে কিছুই বলতে পারলাম না, আমাকে থাপড় দিল। এই জীবনে প্রথম একটা মেয়ে আমাকে থাপড় দিল। যাই হোক, এটা আমি কোনোদিনও ভুলতে পারবো না। তারপরে দেখলাম মেয়েটা কোথায় যেন চলে গেল। অনেক খুঁজলাম মেয়েটাকে, কিন্তু পেলাম না। তারপরে প্রতিদিন স্কুল যাওয়ার সময় অনেক খোঁজাখুঁজি করি, কিন্তু মেয়েটার দেখা মেলে না। আমার প্রতিদিন রাতে সেই মেয়েটার কথাই মনে হয়, থাপড়টার কথাই মনে হয়। কেন যেন মেয়েটা আমাকে থাপড় দিছে, আমার কেমন যেন একটা রাগ হওয়ার কথা না, কিন্তু আমার কোনো রাগই হচ্ছে না। বারবার শুধু সেই মেয়েটার কথাই মনে পড়তেছে। খাইতে গেলে, ঘুমাইতে গেলে, সব জায়গায় গেলে এই মেয়েটার কথাই শুধু মনে পড়ে। কিন্তু শুধু একদিন দেখার পরে আর মেয়েটার আমি কখনো দেখা পাইনি। এরকম করে অনেক দিন চলে গেল। এর মাঝে স্কুল থেকে অনেকে আমাকে প্রপোজ করেছিল, আমি প্রপোজ অ্যাকসেপ্ট করিনি। আমার শুধু সেই মেয়েটার কথাই বারবার মনে হয়। আমি শুধু চিন্তা করি তাকে কোথায় পাবো, সব জায়গায় শুধু তাকে খুঁজে বেড়াই, কিন্তু তার কোনো দেখা পাই না। যখন সেই মেয়েটা আমাকে থাপ্পড় দিয়েছিল তখন কিন্তু আমি ক্লাস 8-এ পড়তাম। আর এখন কেটে গেল 3 বছর। 3 বছর হয়ে গেল, তবে সেই মেয়েটার আমি দেখা পাচ্ছিলাম না। তবে এখন আমি তার অপেক্ষায় আছি। জানি না সেই মেয়েটা আমার কে হয়, তবে তারপরেও সেই মেয়েটার জন্য কেন অদ্ভুত একটা মায়া কাজ করতেছে আমার ভিতরে। 3 বছর কেটে গেল, আমি এখন ইন্টার ফার্স্ট ইয়ারে। আমার রেজাল্ট অনেক ভালো হয়েছে। তারপরে আমি বাসায় বললাম যে বাবা আমি আর এলাকার কলেজে পড়বো না, বাইরে যাব। তখন আর বাবা বললো, কোথায় যাবি? আমি বললাম যে বাইরে, রংপুরে যাব। তখন বাবা বললো, ঠিক আছে চলে যা। এরপরে আমি চলে গেলাম রংপুরে, রংপুর কারমাইকেল কলেজ। রংপুর কারমাইকেল কলেজে যখন ভর্তি হলাম, তারপরে আমি একদমই নতুন কলেজের মধ্যে, কাউকে চিনি না। ক্যাম্পাসের মধ্যে সবাই বসে বসে গল্প করতেছে, আর আমি একা। ভালোই লাগতেছে না, কিচ্ছু ভালো লাগতেছে না। যাই হোক, এরকম করে 2-3 দিন চলে গেল কলেজের মধ্যে। তারপরে আমি আমার কোনো বন্ধু পাচ্ছিলাম না, যার সঙ্গে কথা হতো এমনি হাই হ্যালো, এরপরে আর বেশি কিছুই হতো না। যাই হোক, আর একটা কথা, আমি কিন্তু স্মোক করতাম, তবে সেটা লুকাই লুকাই, কেউ জানতো না। তবে ক্যাম্পাসের বাইরে একটা চায়ের দোকান ছিল, সেই চায়ের দোকানে গেলাম স্মোক করার জন্য। তারপরে আমি চায়ের দোকানে গিয়ে ঢুকলাম যে স্মোক করব। যখন আমি সিগারেটটা হাতে নিলাম, সিগারেটটা হাতে নিয়ে যখন আমি জ্বালিয়ে ফেললাম সিগারেটটা, তখন দেখতে পেলাম আমার পাশে বেঞ্চের মধ্যে 3জন ছেলে বসে আছে। 3জন ছেলেই ঝগড়া করতেছে। আমি তো অবাক, কিরে ভাই ঝগড়া করে কেন, মেয়ে মানুষ নাকি এরা? তারপরে ওরা একজন বলতেছে যে ওটা আমার আইডি ছিল, আরেকজন বলতেছে ওটা আমার আইডি, আরেকজন বলতেছে ওটা আমার আইডি ছিল। এরকম করে 3জনই ঝগড়া করতেছে, হাসতেছে। এরপরে আমি ওদের দিক কিছুক্ষণ তাকালাম, যাই হোক কিছুই বলিনি। তারপরে আমি আমার মতো স্মোক করতেছি। তবে কিছুক্ষণ পর দেখলাম ছেলে 3জন আমার দিকে তাকিয়ে হাসতেছে। আমার বিষয়টা খুব খারাপ লাগলো, আমাকে দিকে হাসতেছে কেন? এরপরে আমি আমার শরীরের দিকে ভালো করে তাকালাম, দেখতে পেলাম কোনো সমস্যাই নেই, কিন্তু হাসতেছে কেন? বারবার হাসতেছে। যখন আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা ভাই আপনারা আমাকে দিকে হাসতেছেন কেন? তখন দেখলাম ওরা আরো জোরে জোরে হাসা শুরু করছে। এরপরে আমি বললাম যে প্লিজ বলবেন। তখন ওখান থেকে একটা ছেলে উঠলো, ছেলে উঠে আমাকে বললো, তোমার ব্যাগের চেনটা খোলা, ব্যাগের চেনটা লাগাও।
এরপর আমি বললাম যে ও আই এম সরি। এরপর আমি আমার ব্যাগের চেনটা লাগালাম। তারপরে দেখলাম ওখান থেকে আরেকটা ছেলে উঠে আসলো, উঠে এসে আমার দিকে হাত বাড়িয়ে দিল, বললো যে আমার নাম আব্দুর রহমান, তোমার নাম কি? তখন আমি বললাম যে আমার নাম লাফিজ, আমি কলেজে নতুন। তখন আব্দুর রহমান বলল, হ্যাঁ তোমাকে দেখেই বোঝা যাচ্ছে যে তুমি কলেজের নতুন। যাই হোক, তোমাকে দেখে একটু ভদ্র সাদাসিধে মনে হচ্ছে, ব্যাপার না, তুমি কোন ইয়ারে পড়ো? আমি বললাম যে ইন্টার ফার্স্ট ইয়ারে, এই কলেজে একদম নতুন অ্যাডমিশন হয়েছি। তখন ওরা বলে আচ্ছা তুমি এখানে থাকো কোথায়? আমি বললাম যে একটা নতুন ম্যাচ ভাড়া নিয়েছি তো এখানেই থাকি। তখন তারা বললো কোন ম্যাচ? আমি বললাম যে এই তো ক্যাম্পাসের পাশেই যে 4 তলা ম্যাচটা আছে ওখানেই। মানে তুমি ওখানে কেন উঠলা? আমাদের ম্যাচ চলে আসো, আমরা ওখানেই থাকি, আর আমরাও কিন্তু ইন্টার ফার্স্ট ইয়ারেই পড়ি। আমি বললাম যে তাই নাকি? তবে তোমাদেরকে যে আমি কলেজে দেখলাম না। তখন তারা বললো আমরা তো কলেজেই যাই না, শুধু মজা করে বেড়াই, গেম খেলি, এই ফ্রি ফায়ার খেলি তো তাই। আমি বললাম যে ও তাই নাকি? তখন আব্দুর রহমান ওদের দুজনের সঙ্গে আমার পরিচয় করে দিল। ওরাও আমার সঙ্গে পরিচয় হলো, একজনের নাম হলো সিয়াম, আরেকজনের নাম হলো জুবাইর। এই 3 জনের সঙ্গে অনেক ভালোই পরিচিতি লাভ করলাম, ভালোই লাগলো অনেক। তারপরে আমি আমার ম্যাচটা চেঞ্জ করলাম, চলে গেলাম ওদের সঙ্গে। 4 জন একই ম্যাচে একই কলেজে। আস্তে আস্তে আমাদের 4 জনের অনেক ভালো একটা ফ্রেন্ডশিপ তৈরি হলো, 4 জন একদম সেই রকম। তবে একটা অবাক করার বিষয় হচ্ছে তারা 3 জন কিন্তু অনেক সুন্দর, তবে একটাও গার্লফ্রেন্ড নেই। অবাক করার বিষয়, আজকালকার যুগে যদি গার্লফ্রেন্ড না থাকে তাহলে কি হয়? আমি জিজ্ঞেস করলাম যে তোমাদের গার্লফ্রেন্ড নেই? তখন তারা বলে না আমাদের কোনো গার্লফ্রেন্ড নেই, সারাদিন ফ্রি ফায়ার খেলি, অল টাইম চিল। একদম ঠিক বলেছো। তখন সিয়াম আমাকে বলে আচ্ছা তোর কোনো গার্লফ্রেন্ড নেই? আমি বললাম যে না আমার কোনো গার্লফ্রেন্ড নাই, তবে অনেকেই প্রপোজ করেছিল, আমি অ্যাকসেপ্ট করিনি। তখন জুবাইর বলল আচ্ছা তোর কি কোনো ক্রাশ নাই? আমি বললাম ক্রাশ তো নাই, তবে যখন আমি ক্লাস 8-এ পড়তাম না তখন একটা মেয়ের প্রতি ক্রাশ খাইছিলাম। তখন জুবাইর বলল কিভাবে? তখন আমি সবকিছু খুলে বললাম। একটা থাপড়কেই সেই মেয়েটার প্রতি আমার ভালো লাগা শুরু হয়ে গিয়েছে, জানি না সেই মেয়েটা কোথায় কোথায় থাকে। তখন আব্দুর রহমান বলল কি রে তুই সেই মেয়েটাকে চিনিস না? আমি বললাম না রে চিনি না, স্কুল যাচ্ছিলাম হঠাৎ করে এসে একটা বিড়ালের জন্য থাপড় খাইলাম। তখন 3 জনই হাসতেছে। আমি বললাম যে শোন এটা হাসির কিছু না, ঠিক আছে? ওই মেয়েটাকে আমার অনেক ভালো লেগেছিল, এখনো খুঁজে বেড়াচ্ছি, এখনো পাইনি। তখন তারা বললো সত্যি ভাই ঠিক বলতেছিস? বললাম হ্যাঁ রে ভাই এখনো পাইতেছি না। তখন আব্দুর রহমান বললো আচ্ছা সে মেয়েটার ফেস কি মনে আছে? আমি বললাম হ্যাঁ। তখন আব্দুর রহমান বললো আমি কিন্তু ভালো ছবি আঁকতে পারি, তুই মেয়েটার ফেস বল আমি ছবিটা এঁকে দিই। এরপরে আমি মেয়েটার মুখের ফেসটা আস্তে আস্তে বলতেছি আর আব্দুর রহমান আঁকতেছে। আঁকতে আঁকতে যখন হঠাৎ করে আব্দুর রহমান আমাকে বললো দেখ তো এই মেয়েটা নাকি। তারপরে যখন আমি ভালো করে তাকালাম, হ্যাঁ ভাই সেম, আমার প্রিয় মানুষটার ছবিটাই এঁকেছে। তখন জুবাইর বললো ভাই তুই এই মেয়েকে পাবি না, ঠিক আছে? তুই যখন ক্লাস 8-এ পড়তি তখন এই মেয়েটা এমন ছিল, এখন যে কেমন দেখতে হয়েছে তুই কি টের পাবি বল? বললাম যে সেটাও ঠিক, যদি ভাগ্যে না থাকে তাহলে আর কি করবো বল। এরকম করে দিন যেতে লাগলো আমাদের অনেক। তারপরে আস্তে আস্তে আমাকেও ফ্রি ফায়ার খেলা শিখালো। আর আমার কাছে কিন্তু ফোন ছিল না, বাটন ফোন। তখন আমার ফ্রেন্ডরা বললো আচ্ছা আমাদের কাছে অ্যান্ড্রয়েড ফোন, তোর অ্যান্ড্রয়েড ফোন নাই কেন? আমি বললাম যে দেখ শোন আমার কাছে বেশি টাকা নাই, ঠিক আছে? যা টাকা হয় কাপড় চোপড় কিনেছি, আর আমি তো স্মোক করি জানিস, এগুলো করতেই শেষ হয়ে যায় টাকা, অ্যান্ড্রয়েড ফোন কেনা হয় না। তখন আমার বন্ধুরা বললো ঠিক আছে তোর বার্থডে কবে? আমি বললাম যে এই তো সামনে মে মাসে 31 তারিখে আমার বার্থডে। তখন আমার ফ্রেন্ডরা বললো যে ঠিক আছে তোর বার্থডেতে তোকে একটা ফোন গিফট করবো। বললাম সত্যি? তখন আমার বন্ধুরা বললো হ্যাঁ। এরপরে আমার বার্থডে চলে আসলো, আমাকে একটা ফোন গিফট করলো, অ্যান্ড্রয়েড ফোন, স্যামসাং। আমি অনেকটা খুশি হলাম। এরকম করে কেটে যেতে লাগলো আমাদের বন্ধুত্বের দিনগুলো, অনেক ভালো লাগতেছে। তবে আমাদের 4 জনের মধ্যে কিন্তু পড়াশোনা দিয়ে আমি ফার্স্ট ছিলাম, আর কলেজের মধ্যেও আমি 1 নাম্বার ছিলাম। হয়তোবা কলেজে ঠিক মতো যাইতাম না, কিন্তু তারপরেও আমি রাতের বেলা পড়াশোনা করতাম, আর ওরা শুধু ফোন নিয়ে গেম নিয়েই ব্যস্ত ছিল। আমি অনেক বলতাম যে পড়াশোনা কর, ওরা আমার কথা গায়েই লাগাতো না, আমি একাই পড়াশোনা করতাম। তবে একদিন ক্লাসের মধ্যে স্যার আমার অনেক সুনাম করে। তবে সেদিন একটা মেয়ে ছিল বোরকা পরে, সেই মেয়েটা আমার দিকে অদ্ভুতভাবে তাকিয়েছিল। আর আমার 3 জন বন্ধু আব্দুর রহমান বলতেছে দেখ না ওই মেয়েটা তোর দিক কেমন করে তাকিয়ে আছে। বললাম চুপ করতো। তখন ওরা 2 জন হাসতে শুরু করলো, বললো যে হ্যাঁ ভাই মেয়েটা মনে তোর উপর ক্রাশ খাইছে। বললাম এখন বাদ দিবি কি? এরপরে কলেজ থেকে বের হলাম, ক্যাম্পাসে বসে আড্ডা দিচ্ছি। তারপর হঠাৎ করে দেখলাম তখন সেই বোরকা পরা মেয়েটা আস্তে আস্তে হেঁটে হেঁটে আমার দিকে আসতেছে। আমার দিকে যখন আসলো বলে যে আমরা কি বন্ধু হতে পারি? তখন আমি আমার 3 জন বন্ধুর মুখের দিক তাকালাম, আমার 3 জন বন্ধু মুখ নাড়া দিল, বললো যে ওকে। এরপরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, বন্ধু তো হওয়াই যায়। এরপরে মেয়েটা আমার পাশে বসলো, তারপরে আস্তে আস্তে সেই মেয়েটা আমার বন্ধু হয়ে গেল, অনেক ভালো একটা ফ্রেন্ডশিপ তৈরি হলো। তবে 4 দিন মেয়েটা কলেজে আসেনি, আমার অনেকটা অবাক লাগতেছে, কি রে মেয়েটা কলেজে আসতেছে না কেন? এরপরে হঠাৎ করে আমার নাম্বারে একটা কল আসে, নাম্বারটা আমি চিনি না। এরপরে ফোনটা রিসিভ করলাম, শুনতে পেলাম একটা মেয়ের ভয়েস। তারপরে মেয়েটা বলে লাফিজ আমি লাবণী বলতেছি। আমি বললাম লাবণী, ও কেমন আছো? তখন লাবণী বলে ভালো, চল আজকে আমরা মিট করি, তোরা 4 জন চলে আয়, আমরা কফি খাবো। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। এরপরে আমরা 4 জন চলে গেলাম। তবে 4 জন যখন গেলাম তখন দেখতে পেলাম তার গায়ে বোরকা নেই, এমনি সাধারণ ড্রেস পরে এসেছে। আমি তো পুরাই অবাক, কিরে ভাই বোরকা পরছিল সেদিন,
আজকে ড্রেস পরতেছে। আমি বললাম যে আচ্ছা এটা রহস্যটা কি? তখন সেই মেয়েটা আমাকে বললো আসলে আমি তো বোরকা মাঝে মাঝে পরি, মানে এমনিতেই পরি না। আমি বললাম যে বোরকা পরাই ভালো। তখন লাবণী বলে হ্যাঁ ঠিক বলছিস, বোরকা পরাই ভালো। তখন আমরা চারজন বসে অনেক আড্ডা দিতেছি, এরকম করে প্রতিদিন আড্ডা দিতাম, গল্প করতাম, এরকম করে ভালোই দিন যাচ্ছিল আমাদের। তবে আমরা চারজন ছেলে ফ্রেন্ডের মধ্যে একজন মেয়ে ফ্রেন্ড, তবে মেয়েরাও যে এত ভালো বন্ধু হয় সেটা আমি প্রথম দেখলাম জীবনে। যাই হোক, আমাদের 5 জন ফ্রেন্ডের দিন ভালোই যাচ্ছিল। তবে একদিন লাবণী আমাদের 4 জন ফ্রেন্ডকে ইনভাইট করলো, মানে লাবণীর একটা চাচাতো বোনের বিয়ে, আর আমাদের 4 জনকে যেতেই হবে। তারপরে আমরা ঠিক করে ফেললাম ঠিক আছে বিয়েতে যাব। এরপরে ভালো গেট আপ নিয়ে বিয়েতে চলে গেলাম। যখন লাবণীর চাচাতো বোনের বিয়ে হলো ঠিক সেই সময় লাবণী আমাকে বললো দাঁড়া দাঁড়া ওইদিকে চল। এরপরে লাবণী আমাদেরকে একটা পাশের রুমে নিয়ে গেল। তারপরে যখন রুমে গেলাম দেখতে পেলাম জামাইবাবু বসে আছে, মানে লাবণীর দুলাভাই বসে আছে। এরপরে দুলাভাইয়ের সঙ্গে অনেক মজা করলাম। তারপরে হঠাৎ করে গেটের মধ্যে ঠুকঠুক আওয়াজ। তারপরে লাবণী গিয়ে গেটটা খোলা মাত্রই একটা মেয়ে আসলো। সেই মেয়েটাকে দেখে আমি অনেকটাই অবাক হয়ে গেলাম, আর আমার 3 জন বন্ধু অবাক হয়ে গেল। আসলে আমি ক্লাস 8-এ যে মেয়েটাকে দেখেছি পুরো সেম দেখতে। আব্দুর রহমান বললো ভাই এটা কি তোর ক্রাশ নাকি? আমি বললাম যে দাঁড়া আমার তো বিশ্বাস হইতেছে না, এটা কি সত্যি? এরপরে আমি আর ফোনটা বের করলাম। আসলে আব্দুর রহমান সেদিন যে স্কেচটা আঁকিয়েছিল না, সেই স্কেচটা আমি একটা ছবি তুলেছিলাম। তারপরে আমি ভালো করে ছবিটার দিকে লক্ষ্য করলাম, হ্যাঁ একদম সেম টু সেম মিলে যাচ্ছে। তবে সেই মেয়েটার নাম কি কিচ্ছু জানতাম না। তবে আমি একটা প্ল্যান করলাম যে এই মেয়েটাকে যেভাবে হোক জিজ্ঞেস করতে হবে কোনোদিন কুড়িগ্রামে গিয়েছিল নাকি। যদি কুড়িগ্রামে যদি যায় তাহলে এই হবে, আর যদি কুড়িগ্রামে না যায় তাহলে হয়তোবা এ না এর মতোই দেখতে ছিল। এরপরে আমি অনেক প্ল্যান করলাম মেয়েটার সঙ্গে কথা বলার জন্য, কিন্তু আমি কিছুতেই কথা বলতে পারলাম না। তারপরে আমি লাবণীকে বললাম আচ্ছা এ তোর কি হয়? তখন লাবণী বললো আর কি হয় মানে, এ তো আমার বোন হয়। বললাম বোন মানে? আরে আমার আপন বোন। আমি বললাম যে আপন বোন? তখন লাবণী বলে আরে হ্যাঁ। আমি বললাম যে ও মানে তুই তো এতদিন বলিসনি। তখন লাবণী বললো তোরা কি আমাকে কখনো জিজ্ঞেস করেছিস আমরা কয় ভাই বোন? বললাম যে না এটাও তো ঠিক, আর আমাদের তো ফ্রেন্ডশিপও বেশি দিন হলো না, এই হয়তো বা 20-30 দিন হবে। তখন লাবণী বললো তাহলে? বললাম যে তাহলে এটা তো বোন হয়। আচ্ছা ঠিক আছে লাবণী একটা কথা বলতো, তুই কি কোনোদিন কুড়িগ্রামে গিয়েছিলি? তখন লাবণী বললো না তো, কুড়িগ্রাম তো আমি কোনোদিনও যাইনি। বললাম যে ও আচ্ছা। এরপরে আমরা 3 জন বন্ধু খুব চিন্তায় পড়ে গেলাম যে ভাই লাবণী তো কুড়িগ্রাম যায়নি, আর লাবণী যদি কুড়িগ্রাম না যায় তাহলে ওর বোন কি কুড়িগ্রাম যাবে, তোর কি মনে হয়? আমি বললাম যে না না এটা বাদ, এটা মনে হয় না। তখন জুবাইর বললে ভাই শোন লাবণী যায় নাই তো কি হয়েছে, ওর বোন হয়তো বা গেছে। তখন সিএম বলে আরে ভাই হ্যাঁ কোনো কিছু না জেনে আন্দাজে বলিস না ঠিক আছে, হয়তো বা এটাই তোর ক্রাশ। বললাম যে আচ্ছা ঠিক আছে কথা বলি দেখি কি হয়। তারপরে কি হলো জানেন? তারপর বিয়ে বাড়িতে আমরা 4 জন বন্ধু মিলে প্ল্যান করলাম যে কথা বলতেই হবে, কারণ আমার বারবার সন্দেহ হচ্ছে যে এইটাই হয়তো সেই মেয়েটাই হবে, বলতেই হবে। তারপরে অনেক চেষ্টা করলাম বলার জন্য কিন্তু বলতে পারলাম না। তারপরে কন্যাকে বিদায় দেওয়ার সময়, আর বিদায় দেওয়ার সময় সবাই তো কান্নাকাটি করতেছে, সেই সময় কিভাবে বলি বলুন এগুলো কথা, কি এটা বলার সময়? যাই হোক সেদিন বলতে পারলাম না। আমার 3 জন বন্ধু আমার উপর রাগ করেছে। আব্দুর রহমান বলল তুই কোনো কাজেরই না, তুই কিচ্ছু বলতে পারিস না। আমি বললাম আচ্ছা বাদ দে না আরেকদিন বলবো। তারপরে আমরা 4 জন খাওয়া দাওয়া করে বিয়ে বাড়ি থেকে লাবণীর কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলাম। লাবণী বলল দোস্ত কেমন খাওয়া দাওয়া করলি, মন খারাপ করিস না? আমি বললাম ঠিক আছে ব্যাপার না। এরপরে আমরা চলে গেলাম। তারপরে সারা রাত আমার চোখে ঘুম নাই, বারবার ভাবতেছি কিভাবে বলবো। আর লাবণীকেও তো বলা যাবে না, যদি লাবণী শোনে তাহলে তো আবার সমস্যা, যদি সমস্যা হয়, এমনি ফ্রেন্ড হয় বলা যাবে না ভাই। যাই হোক আমরা 4 জন মিলে প্ল্যান করলাম যে এরপর থেকে ওর বোনকে ফলো করব। একদিন না একদিন তো বলবো যে কুড়িগ্রাম কোনোদিন গিয়েছিল কিনা। যাই হোক প্ল্যান করলাম, এরপরে প্রতিদিন ফলো করতাম লাবণীর বোনকে, মানে সেই মেয়েকে যাকে আমি ক্রাশ ভাবতেছি। তবে সেই মেয়েটা প্রতিদিন রিক্সা চড়তো, রিক্সা চলে যেত একটা অজানা জায়গায়। তবে আমিও পিছন যাইতাম, গিয়ে দেখতে পেলাম সেই মেয়েটা একটা স্কুলের টিচার, মানে স্কুলের মধ্যে ক্লাস 1-2 বাচ্চাগুলোকে পড়ায়, মানে টিচার ওখানকার। তবে আমি প্রতিদিন যাইতাম, ফলো করতাম, প্রতিদিন স্কুলের জানালা দিয়ে ফলো করতাম। একদিন তো স্কুলের মাস্টার আমাকে থ্রেট দিয়ে দিল, বললো যে কি আপনি হ্যাঁ বারবার এখানে ঘোরাফেরা করেন কেন, তাড়াতাড়ি এখান থেকে যান। আমি কোনো কিছু না বলে ওখান থেকে চলে গেছি, প্রতিদিন ফলো করছি। তবে একদিন সেই মেয়েটা আমার সন্দেহ করে ফেললো, বললো যে আচ্ছা আপনি আমাকে ফলো করেন কেন? আমি কোনো কথার অ্যান্সারই দিতে পারিনি, বললাম যে সরি আর ফলো করবো না। তারপরে আমি সেদিন চলে গেলাম। এরপরে আব্দুর রহমান বলতেছে আচ্ছা তুই সেদিনও বলতে পারিস নি? আমি বললাম না ভাই পারিনি। তখন সিয়াম আমাকে বললো তোর দ্বারাই সম্ভব না, এদিকে ফ্রি ফায়ার খেলি। আরাম ধুর চুপ করতো। এরপরে জুবাইর বললো আরে ব্যাপার না, বলে ফেলবে একদিন, শোন তুই আবার কালকে ফলো কর, কালকে যদি তোকে ধরে তুই আবার বলে ফেলবি। আমি বললাম হ্যাঁ ওটাই করা লাগবে। তারপরে আমি আবার কালকে সকালবেলা উঠে কলেজে না গিয়ে চলে গেলাম ফলো করার জন্য। এরপরে আবার সেম বাড়ি থেকে বের হলো, রিক্সা নিয়ে যেতে ধরলো। আমিও পিছন যাচ্ছিলাম একটা সাইকেল নিয়ে।
তবে কিছু দূর যাওয়ার পরে রিক্সাটা অটোমেটিক থেমে গেল। আমি তো অবাক, কিরে ভাই রিক্সা থামলো কেন? তারপর আমি ভয় পেয়ে গেলাম, কিরে ভাই রিক্সা থামলো কেন? এরপরে আমি সাইকেলটা আস্তে আস্তে চালাতে চালাতে হঠাৎ করে সাইকেল থেকে পড়ে গেলাম। আমার হাতের মধ্যে খুব জোরে ব্যথা পাইছি। এরপরে দেখতে পেলাম মেয়েটা রিক্সা থেকে নামলো, রিক্সাওয়ালাকে ভাড়া দিল, তারপর রিক্সাওয়ালা চলে গেল। এরপরে দেখতেছি মেয়েটা আমার দিকে আসতেছে। আমার তো বুকে ধুকপুক শুরু হয়েছে, কিরে ভাই মেয়েটা আমার দিকে আসতেছে কেন? এরপরে আমার কাছে আসলো, আমার কাছে এসে আমার দিকে তাকিয়ে আছে। আমার হাতের মধ্যে খুব ব্যথা পাইছি, তো বলতেছি উফ খুব লাগছে। তখন মেয়েটা বললো খুব লাগছে তাই না? বললাম হ্যাঁ খুব লাগছে। তখন মেয়েটা বললো আচ্ছা আপনি আপনি আমাকে ফলো করেন কেন, আজকে বলবেন। আমি বললাম যে আপনি কি মানে আপনাকে সবকিছুই বলি তাহলে। তখন মেয়েটা বললো আচ্ছা বলুন কি বলবেন, বলুন তাড়াতাড়ি, আমার সময় নেই। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, একটু কি কফি খাওয়ার সময় হবে? তখন মেয়েটা বললো ঠিক আছে বিকালে। আমি বললাম যে বিকালে কয়টার সময়? তখন মেয়েটা বললো 4টার সময়। আমি বললাম 4টার সময় আপনি কোথায় থাকবেন? তখন মেয়েটা বললো আপনি ভালো করেই জানেন আমি 4টার সময় কোথায় থাকবো। তখন আমি মাথায় হাত দিলাম, মানে লজ্জা পাচ্ছিলাম। এরপরে মেয়েটা বললো 4টার সময় স্কুল থেকে যখন বের হবো তখন আপনি আসবেন। আমি বললাম যে ঠিক আছে। এরপর আমি 4টার সময় হাজির ওখানে। তারপরে সেই মেয়েটা স্কুল থেকে বের হলো, আমাকে বললো চলুন। এরপরে আমরা সামনে গিয়ে একটা কফির দোকানে বসলাম। এরপরে মেয়েটা আমাকে বললো বলুন কি বলবেন বলুন। এরপরে আমি বললাম আপনি কি কোনোদিন মানে কুড়িগ্রাম গিয়েছিলেন? তখন মেয়েটা এই কথা শুনে অবাক হয়ে গেল, বললো যে কুড়িগ্রাম কেন? আমি বললাম যে মানে আপনাকে মনে হয় আমি কুড়িগ্রামে দেখেছিলাম, তবে সেটা আজকালের কথা না, হয়তোবা 5 বছর হয়ে যাবে, যখন আমি ক্লাস 8-এ পড়ি ঠিক তখন। আপনার কি কোনো একটা বিড়াল ছিল, সাদা কালার বিড়াল? তখন মেয়েটা অনেকটা অবাক হয়ে গেল। তারপরে আমতা আমতা করতে করতে বললো যে না আমি কোনোদিন কুড়িগ্রামে যাইনি, আমার কোনো বিড়াল ছিল না। আমি বললাম যে কি বললেন আপনি, আপনি কোনোদিনও যাননি কুড়িগ্রামে? তখন মেয়েটা বললো যে না আমি কোনোদিনও যাইনি কুড়িগ্রামে। তখন আমার খুব খারাপ লাগতে শুরু করলো। তারপর আমি বললাম যে ও আচ্ছা আই এম সরি, আমি আপনাকে এতদিন ডিস্টার্ব করলাম, আমার আসলে এটা উচিত হয়নি ডিস্টার্ব করা, আমাকে ক্ষমা করে দিবেন ঠিক আছে? তখন মেয়েটা বললো আচ্ছা আপনি ফলো কেন করলেন, আর কুড়িগ্রাম মানে এটা কি ক্লিয়ার করে বলুন। তারপরে আমি তাকে সব কিছু খুলে বললাম, ক্লাস 8-এ কি হয়েছিল, সেই সময় আমি একটা মেয়ের হাতের থাপ্পড় খেয়েছি, এগুলো আমি সব কিছু বললাম। তারপরে মেয়েটা বললো আচ্ছা তাই নাকি? বললাম হ্যাঁ, আমি ভাবছিলাম যে ওটা হয়তো আপনি হবেন, আসলে তার ফেসের সঙ্গে আপনার ফেসটা অনেক মিল, তো তাই আপনাকেই ভেবে ফেলেছি, আই এম সরি, আমাকে ক্ষমা করে দিবেন। তখন মেয়েটা বললো আচ্ছা ব্যাপার না, তবে আমরা তো ফ্রেন্ড হতে পারি তাই না? বললাম যে আচ্ছা ঠিক আছে ফ্রেন্ড হতে পারি। এরপরে মেয়েটা বললো তাহলে উঠি। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। এরপরে আমিও উঠলাম, মেয়েটা উঠলো। তারপরে মেয়েটা আমাকে বললো আপনার মন খারাপ হয়ে গেল নাকি? আমি বললাম যে হ্যাঁ আমার প্রচুর মন খারাপ হয়ে গেল, কারণ এতগুলো বছর আমি শুধু তার জন্যই অপেক্ষা করে আছি, তাকে আমার খুব ভালো লেগেছে, হয়তো আমি তাকে ভালোই বেসে ফেলেছি। তখন মেয়েটা বললো চেনেন না জানেন না অজানা একটা মেয়ের জন্য ওয়েট করে আছেন? বললাম যে হ্যাঁ। তখন মেয়েটা বললো আপনার মতো মানুষও হয়, সত্যি আপনার মতো মানুষ পাওয়া না ভাগ্যের ব্যাপার। আমি বললাম যে আরে না, আসলে আমার কোনো মেয়েকেই ভালো লাগে না, শুধু তাকে ছাড়া। তখন মেয়েটা বললো আচ্ছা। এরপরে আমি বললাম যে আচ্ছা আপনার কি কোনো বয়ফ্রেন্ড নেই? তখন মেয়েটা বললো হ্যাঁ আমার বয়ফ্রেন্ড আছে। বললাম যে ও আচ্ছা, আমাকে ক্ষমা করে দিবেন, হ্যাঁ আজকে তাহলে আসি। তখন মেয়েটা বললো আচ্ছা ঠিক আছে আসি। আমি বললাম যে কালকে থেকে আপনাকে ডিস্টার্ব করবো না। তখন মেয়েটা বললো আরে সমস্যা নেই, আর ধন্যবাদ আপনাকে। আমি বললাম যে ধন্যবাদ কেন? তখন মেয়েটা বললো আপনার সঙ্গে কথা বলে ভালো লাগলো। আমি বললাম যে ঠিক আছে। এরপর আমি মেসেজ চলে গেলাম, আমার 3জন বন্ধু পাগল হয়ে আছে, কিরে কি হলো কি হলো বল বল, আমাকে বলতেছে, তবে আমার মুখ দিয়ে কোনো আওয়াজ বেরাচ্ছে না। আমি বললাম যে দোষ হবে না রে। তখন তারা বললো হবে না মানে? আমি বললাম যে সেটা ভাবছি ওটা না, ও সেই মেয়ে না, ও কোনোদিন কুড়িগ্রামেই যায়নি। তখন জুবের বললো কি বললি তুই? আমি বললাম হ্যাঁ। তখন আব্দুর রহমান স্কেচটা বের করলো, বের করে বললো যে এটা তো সেম দেখতে। আমি বললাম হয়তোবা সেম দেখতে, আছে না কিছু মানুষ সেম দেখতে, হয়তোবা সেই হবে, আমার প্রিয় মানুষকে হয়তোবা পাবো না। তখন আমার 3জন বন্ধু খুব মন খারাপ করলো। আমি বললাম যে আরে মন খারাপ করার কি আছে, বাদ দে না এসব। তখন আমার 3জন বন্ধু আমাকে জড়িয়ে ধরলো, জড়িয়ে ধরে তাদের চোখ দিয়ে অটোমেটিক পানি চলে আসলো, বললো যে দোষ ব্যাপার না বাদ দে। এরপরে দেখলাম লাবণীর ফোন, লাবণীর ফোনটা রিসিভ করলাম। লাবণীর ফোনটা রিসিভ করা মাত্র লাবণী বললো আচ্ছা তুই বিয়ে বাড়িতে আমাকে বললি, আমার বোনের কথা জিজ্ঞেস করলি, কিন্তু আমার খুব সন্দেহ মনে হলো, আচ্ছা তুই কি আমার বোনকে চিনতি আগে থেকে? আমি বললাম যে আরে না এমনি জিজ্ঞেস করছি। তখন লাবণী বললো ও আচ্ছা আচ্ছা ঠিক আছে দোস্ত ভালো থাক, কালকে দেখা হবে। আমি বললাম ঠিক আছে। তারপরে কি হলো জানেন? যখন জানতে পেলাম যে সেই মেয়েটা আমার প্রিয় মানুষ না, তখন আমাদের 4জনের মনে খারাপ হয়ে গেল, মানে আমার 3জন বন্ধুরও মন খারাপ হয়ে গেল, আমারও মন খারাপ হয়ে গেল। তারপরের দিন লাবণী আসার কথা, আড্ডা দিব একসঙ্গে। লাবণী চলে আসলো, লাবণী বললো আচ্ছা তোর মনটা খারাপ কেন রে? আমি বললাম যে না কিছু না বাদ দে। তখন আমার 3জন বন্ধুও লাবণীকে কিছুই বলেনি। তারপরে এরকম করে কেটে গেল 2 দিন। হঠাৎ করে একটা রং নাম্বারে কল আসে,
সে ফোনটা রিসিভ করা মাত্রই শুনতে পেলাম সেই মেয়েটার ভয়েস, যেই মেয়েটাকে ভেবেছিলাম আমার ক্রাশ। যাই হোক, সেই মেয়েটা আমাকে বললো কেমন আছেন, আমি বললাম যে ভালো আছি। তখন মেয়েটা আমাকে বললো 2 দিন থেকে কেন জানি আমাকে ফলো করতেছেন না। আমি বললাম যে আপনাকে ভেবেছিলাম সে, কিন্তু আপনি তো আর সে না, সেজন্য আপনাকে আর ফলো করতেছে না। তখন মেয়েটা বললো আপনাকে খুব মিস করতেছি। আমি বললাম মিস করতেছেন মানে? তখন মেয়েটা আমাকে বললো আপনার যে মাঝে মাঝে পাগলামোগুলো না, সাইকেল থেকে পড়ে যাওয়া, তারপরে আমি যখন পিছন ফিরে তাকাই তখন আপনি আবার অন্যদিকে তাকান, পাগলামোগুলো সত্যি ভালো লাগতো, আপনাকে খুব মিস করতেছি। আমি বললাম যে আরে সরি, ক্ষমা করে দিয়েন। হ্যাঁ। তখন মেয়েটা বললো আরে কিসের ক্ষমা, বাদ দেন তো, খাওয়া দাওয়া করছেন? আমি বললাম না, খাওয়া দাওয়া করিনি। তখন মেয়েটা বললো আমরা কি ভালো বন্ধু হতে পারি? বললাম ঠিক আছে, ভালো বন্ধুই তো। এরকম করে কথা হতে লাগলো আমাদের, অনেক দিন কথা হয়ে গেল আমাদের। অজান্তেই এই মেয়েটাকে আমি ভালোবেসে ফেলি। জানি না সে আমার ক্রাশ কিনা, কিন্তু অদ্ভুত রকমের একটা মায়া কাজ করতে শুরু করে, আর সেও আমাকে ভালোবেসে ফেলে। তবে আমরা দুজন এখনো প্রকাশ করতে পারিনি। গল্প বলতে বলতে আপনাদেরকে এখনো একটা কথা বলাই হয়নি। যাকে আমি ক্রাশ ভেবেছিলাম তার নাম হলো রুকাইয়া। আমরা দুজন দুজনকে অনেকটা ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু দুজন কখনোই প্রকাশ করিনি। হঠাৎ করে আমি একদিন রুকাইয়াকে কল করলাম, তবে ফোনটা একদমই বন্ধ। কয়েকবার ট্রাই করলাম, সেম বন্ধ। সেদিনও চলে গেল, তারপরের দিনও কল করলাম, ফোন বন্ধ। এরপর আব্দুর রহমান বললো কিরে দোস্ত, তোর মন খারাপ কেন? আমি বললাম যে রুকাইয়াকে কল করলাম, পাচ্ছি না ফোনে। তখন জুবাইর বললো আরে দাঁড়া, লাবণীকে ফোন করি। এরপরে জুবাইর লাবণীকে ফোন করলো, লাবণীকে ফোন করে বললো আচ্ছা মানে তোকে একটা কথা বলি, মাইন্ড করিস না? তখন লাবণী বললো কি কথা? আমি বললাম যে তুই তো জানিস লাফিজ আর রুকাইয়া অনেক ভালো ফ্রেন্ড হয়েছে। তখন লাবণী বললো হ্যাঁ। তখন জুবাইর বললো আচ্ছা তোর বোনের কি কোনো সমস্যা হয়েছে নাকি, ফোন একদম বন্ধ কেন জানি? তখন লাবণী জুবাইরকে বললো আরে দোস্ত তুই তো জানিস 7 দিন হয়ে গেল আমি আমার নানু বাসাতে বেড়াতে আসছি, আর আপু তো বাসায়, আপুর ফোন তো বন্ধ থাকে না, আপুর সঙ্গে আমার কথাও হয়নি কয়দিন থেকে। আচ্ছা দাঁড়া আমি ট্রাই করতেছি। এরপর জুবাইর বললো আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি ট্রাই করে আমাকে জানা। এই কথা বলে লাবণী ফোনটা রেখে দিল। তারপর আমরা কিছুক্ষণ পরে আবার লাবণীকে ফোন করলাম, তবে লাবণীর ফোনও বন্ধ দেখতেছি। আমরা 4 জনই অবাক হয়ে গেলাম। তখন সিয়াম বললো কি রে, লাবণীও কি গায়েব হয়ে গেল নাকি, এর ফোন বন্ধ কেন? আমি বললাম যে দোস্ত বুঝতেছি না, এদের দুজনেরই ফোন বন্ধ, কোনো সমস্যা হলো নাকি? তখন আব্দুর রহমান বললো আচ্ছা বাদ দে, লাবণী তো কালকে আসার কথা, আচ্ছা কালকে আসুক দেখি কি হয়। বললাম যারা ফোনই তো বন্ধ, কালকে আসবে কি আসবে না কিভাবে জানবি? তখন আব্দুর রহমান বললো আচ্ছা ঠিক আছে, আজকের দিনটা যেতে দে, কালকে জানা যাবে কি হবে। আর যদি কালকে কোনো খোঁজ খবর না পাওয়া যায় ওদের বাসায় চলে যাবো। আমি বললাম ঠিক আছে, ওটাই করা লাগবে। তারপর দিন লাবণীরও কোনো খোঁজ নেই, আর রুকাইয়ারও কোনো খোঁজ নেই। চলে গেলাম ওদের বাসায়। ওদের বাসায় গিয়ে দেখলাম তালা মারা। প্রতিবেশীদেরকে জিজ্ঞেস করলাম আচ্ছা এনারা গেছেন কোথায়? তখন তাদের প্রতিবেশীরা বললো আরে কালকেই তো গেল ওদের গ্রামের বাসায়। আমি বললাম গ্রামের বাসায় মানে? তখন তারা বললো আরে কুড়িগ্রাম, ওই যে লাবণীর বাবা আছে না, ওই লোক তো ফালতু লোক। আমি বললাম ফালতু লোক মানে? তখন প্রতিবেশী বললো আরে ওই লোক তো 2টা বিয়ে করছে, লাবণীর মা আর রুকাইয়ার মা, 2জন মা। আর রুকাইয়ের মা তো সেই কবেই মারা গেছে, রুকাইয়ের মা যখন মারা গেল তখন এই লাবণীর মাকে বিয়ে করছে। কি বললেন, কুড়িগ্রাম গেছে? মানে কুড়িগ্রাম কেন? তখন আমার খটকা লাগতে শুরু হলো, কিরে ভাই কুড়িগ্রাম গেছে মানে বুঝতেছে না ব্যাপারটা। আচ্ছা লাবণীকে ফোন করতো। তখন লাবণীকে ফোন করলাম, লাবণীর ফোনও একদমই বন্ধ। তখন আব্দুর রহমান বলে আচ্ছা ওটাই কি তোর ক্রাশ নাকি রে, কুড়িগ্রামের কথা হঠাৎ করে কেন বললো? আর লাবণ্য তো কোনোদিন বলে নাই কুড়িগ্রামের কথা, তাই না? বললাম যে হ্যাঁ দোস্ত ঠিক বলছিস, আমার কেমন যেন লাগতেছে। আচ্ছা বাদ দে, চল কুড়িগ্রাম যাবো। তখন আমরা 4 জন মিলে ঠিক করলাম কুড়িগ্রাম চলে যাব। এরপরে আমরা প্রতিবেশীকে শুনলাম আচ্ছা রুকাইয়ের বাবার নামটা কি? তখন সেই প্রতিবেশী বলল রুকাইয়ের বাবার নাম হলো এরশাদ মিয়া। এরপরে আমরা চলে গেলাম কুড়িগ্রাম, সেই জায়গায় যেই জায়গায় আমি তাকে ফার্স্ট দেখেছি, মানে আমার ক্রাশকে। তবে সেটা রুকাইয়া কি না এটা আমি এখনো জানি না, কারণ রুকাইয়া আমাকে বলেনি যে সে কুড়িগ্রাম কখনো গিয়েছিল। তারপরে আমরা কুড়িগ্রামে চলে গেলাম। কুড়িগ্রামে চলে যাওয়ার পরে সেই গ্রামটার মধ্যে, যে গ্রামের মধ্যে আমি ফার্স্ট হাতের থাপ্পড় খেয়েছি আমার ক্রাশের, সেই গ্রামের মধ্যে গিয়ে যখন বললাম যে এরশাদ মিয়ার বাড়ি কোনটা, তখন জিজ্ঞেস করা মাত্রই 2টা লোক দেখাই দিল যে ওই সামনের বাড়িটা। তারপরে আমরা সামনের বাড়িতে গেলাম, গিয়ে দেখতে পেলাম সেই লোক না, এরশাদ মিয়া ইনি না যার খোঁজে আমরা এসেছি। তারপরে আমরা বললাম যে আচ্ছা আরো কি কোনো এরশাদ মিয়া আছে? তখন সেই লোকটা বললো আমার নাম তো এরশাদ, আচ্ছা আরেকটা এরশাদ আছে, তবে এই এলাকার জামাই, মানে এই এলাকার মেয়েকে বিয়ে করেছিল। আমি বললাম বাড়িটা কোন দিকে? তখন সেই লোকটা বললো এই সামনে গিয়ে বাদিকে। এরপর আমরা 4 জন চলে গেলাম। যখন কিছু দূর গেলাম দেখতে পেলাম অনেক মানুষ বাড়িতে। অবাক হয়ে গেলাম, কিরে ভাই এত মানুষ কেন? এরপরে ভিতরে ঢুকলাম, ভিতরে ঢুকে দেখলাম সবাই কেমন যেন চেয়ারের মধ্যে বসে আছে, আর কিছু হুজুর মুনাজাত করে বাড়ি থেকে বের হয়ে গেল। এরপরে দেখলাম লাবণী বসে বসে কান্না করতেছে। যখন আমরা গেলাম লাবণী আমাদেরকে দেখলো, দেখে লাবণী দৌড়ে আসলো, দৌড়ে এসে আমাকে বললো বাইরে আয় বাইরে আয়। এরপর আমি বাইরে আসলাম। এরপর লাবণীকে বললাম কি হয়েছে তোর ফোন বন্ধ, রুকাইয়ের ফোন বন্ধ, মানে বুঝলাম না। আর তোরা কুড়িগ্রামে মানে তুই তো আমাকে কখনো বলিস নি যে কুড়িগ্রামের কথা, তুই তো কখনোই বলিস না, আমি তো তুই জিজ্ঞেস করেছি তাই না?
এরপরে লাবণী আমাকে বলল, আচ্ছা তোরা বাইরে 1 মিনিট থাক, আমি একটু আসতেছি। এরপরে লাবণী দৌড়ে গেল ঘরের ভিতরে, গ্রামের ঘর। তারপরে ঘর থেকে একটা চিঠি নিয়ে আসলো। চিঠি নিয়ে এসে আমার হাতে দিল। আমি চিঠিটা খুললাম। চিঠির মধ্যে লেখা ছিল, প্রিয় লাফিজ, তুমি যেই মেয়েকে খুঁজতেছিলে এতদিন, সেই মেয়েটা হলাম আমি। আমার নানু বাসা কুড়িগ্রামে, আমি কুড়িগ্রামে ছিলাম। এরপরে লাবণী আমাকে বলল, আচ্ছা তোরা বাইরে 1 মিনিট থাক, আমি একটু আসতেছি। এরপরে লাবণী দৌড়ে গেল ঘরের ভিতরে, গ্রামের ঘর। তারপরে ঘর থেকে একটা চিঠি নিয়ে আসলো। চিঠি নিয়ে এসে আমার হাতে দিল। আমি চিঠিটা খুললাম। চিঠির মধ্যে লেখা ছিল, প্রিয় লাফিজ, তুমি যেই মেয়েকে খুঁজতেছিলে এতদিন, সেই মেয়েটা হলাম আমি। আমার নানু বাসা কুড়িগ্রামে, আমি কুড়িগ্রামে ছিলাম। তবে তার কিছুদিন পরে আমার মা মারা যায়। তারপরে আমার বাবা আমাকে রংপুরে নিয়ে আসে। আর আমার মা মারা যাওয়ার কিছুদিন পরে লাবণীর মাকে বিয়ে করে। আর লাবণীও তখন বড়। লাবণীর বাবা ছোটবেলায় মারা যায়। আর তারপরে লাবণীর মাকে বিয়ে করে আমার বাবা। আর লাবণী আর আমি নিজের বোন না, তবে আমাদের সম্পর্কটা নিজের বোনের থেকে অনেকটা গভীর। তারপরে চিঠিতে লেখা ছিল, আমাকে ক্ষমা করে দিও, আমি তোমাকে এতদিন কিছুই বলিনি, সবকিছু গোপন রেখেছি। আমি দেখতে পেরেছি তোমার চোখে তুমি আমাকে আকাশ সমান ভালোবাসো। আমি চাই না আমার জন্য তোমার জীবনটা নষ্ট হয়ে যাক। ভালো থেকো, পারলে আমাকে ক্ষমা করে দিও। শুধু এতটুকুই চিঠির মধ্যে লেখা ছিল। আমি লাবণীকে বললাম, কি রে এগুলো কি লেখা? আচ্ছা বুঝলাম সে আমার ক্রাশ, কিন্তু রুকাইয়া কোথায় এখন? ওকে ডাক না, আমার খুবই আনন্দ লাগতেছে। তখন আমার 3জন বন্ধুও অনেকটা খুশি হলো। তবে সেখানে কেন যেন সবাই মনমরা হয়ে বসেছিল, বুঝতে পারতেছিলাম না। আমি অনেকটা খুশি, কিন্তু লাবণীর মুখেও হাসি নাই। আমি বললাম যে, আচ্ছা লাবণীতে হাসতেছি না কেন বলতো? আজকে সব থেকে খুশির দিন। আমি আজকে জানতে পেলাম যে আমার প্রিয় মানুষকে। বল না রুকাইয়া কোথায়, একটাবার দেখা করা যাবে? আচ্ছা রুকাইয়া কি বাসার ভিতরে আছে? প্লিজ একবার যাই, দেখা করে আসি প্লিজ। তখন লাবণী কোনো কথা বলে না। অজান্তেই লাবণীর চোখ দিয়ে পানি চলে আসে। আমি বললাম, তুই এমন করতেছিস কেন, কান্না করতেছিস কেন? দোস্ত প্লিজ কিছু বল, মানে রুকাইয়া কোথায়, আমাকে কিছু বল। তখন লাবণী হাত দিয়ে ইশারায় ওইদিকে দেখাই দেয়। এরপর আমি ওইদিকে তাকিয়ে দেখলাম একটা কবর। মনে হচ্ছে যে কবরটা একদমই নতুন, 2-3 দিনের হবে। আমি বললাম, কবর দেখাচ্ছিস কেন লাবণী? তখন লাবণী বলল, আপু মারা গিয়েছে। আমি বললাম, মারা গিয়েছে মানে? তো তখন লাবণী বলল, ভাইয়া আপুর একটা রোগ ছিল। তখন আমি বললাম, রোগ মানে? তখন লাবণী বলল, আমিও কিছু জানতাম না, আজকে আমি আমার বাবার মুখেই শুনলাম। তখন আমি তাড়াতাড়ি দৌড়ে গেলাম লাবণীর বাবার কাছে, গিয়ে বললাম, আঙ্কেল আসসালামু আলাইকুম, রুকাইয়ের কি রোগ ছিল আমাকে যদি একটু খুলে বলতেন। তখন রুকাইয়ের বাবা অজান্তেই কান্না শুরু করে, বলেছে, বাবা আমার বড় মেয়ে, অনেক ভালোবাসতাম, এতদিন ও আমাকে কাউকেই বলতে দেয়নি, আর আমিও কাউকে বলিনি। আমার মেয়েটা জানতো নিজের মৃত্যুর খবর, সে কবে মারা যাবে এটা আমার মেয়ে জানতো। আমি বললাম, কি বলতেছেন এগুলা? তখন আঙ্কেল বলল, হ্যাঁ বাবা, আমার মেয়েটা অনেক বড় একটা রোগ ছিল, ব্লাড ক্যান্সার। আমি বললাম, ব্লাড ক্যান্সার মানে? ব্লাড ক্যান্সার ছিল তো আপনি চিকিৎসা করতে পারতেন। তখন তখন রুকাইয়ের বাবা বলে, বাবা অনেক চিকিৎসা করেছি গোপনে, আর রুকাইয়া আমার মুখ বন্ধ করে রেখেছে, কাউকে বলতে মানা করতে। আর রুকাইয়া চেয়েছিল যে কয়দিন বাঁচবে অনেক আনন্দেতে বাঁচবে, তাই আমি ওকে সবসময় চেষ্টা করেছি খুশি রাখার জন্য। তারপরে হঠাৎ করে তোমার সঙ্গে যখন ওর পরিচয় হলো, দেখতে পেলাম ও অনেকটা খুশি। সারাদিন ও আমাকে বলতো যে ও তোমাকেই প্রথম থাপ্পড় মেরেছিল, তারপরে ও তোমাকে দেখেও চিনতে পেরেছিল তুমি সেই ছেলেটা, কিন্তু ও তোমাকে বলেনি, কারণ ও চায় না যে তুমি ওর জীবনের সঙ্গে জড়িয়ে যাও আর তোমার জীবনটাও নষ্ট হয়ে যাক। আমি বললাম, আঙ্কেল কি বলতেছেন? আমার জীবন নষ্ট হবে মানে? আমি রুকাইয়াকে পেলে আমার কিচ্ছু চাই না। তখন আঙ্কেল অজান্তেই কান্না শুরু করে, বলে যে, বাবা আমাকে ক্ষমা করে দিও, আমি আমার প্রিয় মানুষটাকে পেয়েও হারিয়ে ফেললাম। আমার প্রিয় মানুষটিও আমাকে অনেকটা ভালোবেসেছে, সে চেয়েছিল আমি আমার জীবনটা আবার নতুন করে শুরু করি, কারণ সে আর বেশি দিন বাঁচবে না এটা সে জানতো। তারপরেও সে হাসি মুখে এতদিন আমার সঙ্গে এমনভাবে কথা বলেছে, মনে হচ্ছিল যে তার কোনো প্যারাই নেই। খুব খারাপ লাগতেছে, আমি আমার প্রিয় মানুষটাকে হারিয়ে ফেললাম। আমার 3জন বন্ধু সিয়াম, আব্দুর রহমান আর জুবাইরও অনেক কান্না করতেছে। আর লাবণী আমাকে বললো, দোস্ত ক্ষমা করে দে রে, আমি সত্যি জানতাম না এগুলা, যদি জানতাম আমি তোকে অনেক আগেই বলতাম রে। আমার মুখ দিয়ে আর কোনো কথা বেরাচ্ছে না, অজান্তে আমার চোখ দিয়ে পানি চলে আসতেছে। কেটে গেল 5 বছর। হঠাৎ করে আমার নাম্বার একটা ফোন আসলো, ফোনটা রিসিভ করলাম। জুবাইর বলল, বন্ধু আজকে আমার ছেলের জন্মদিন, আসবি তো? আমি বললাম, আরে হ্যাঁ অবশ্যই যাব। চলে গেলাম জুবাইরের ছেলের জন্মদিনে, আমাকে ইনভাইট করছে, ফ্রেন্ড হই।
তারপরে চলে যাওয়ার পরে আবার 5 জন একসঙ্গে হলাম। লাবণেরও বিয়ে হয়েছে, আব্দুর রহমানের বিয়ে হয়নি, সিয়ামের বিয়ে হয়েছে 2 বছর হলো। আর লাবণের বিয়ে কিছুদিন পরেই, রুগাইয়া মারা যাওয়ার কিছুদিন পরেই হয়ে গিয়েছিল। রাবণের 2টা মেয়ে। সবাই যখন একসঙ্গে হলাম অনেকটা ভালো লেগেছিল। 5 বছর পর আবার সব বন্ধুরা একসঙ্গে হলাম। সবাই বিয়ে করেছে, শুধু আব্দুর রহমান করেনি, তবে কিছুদিন পরেই করে ফেলবে। আমাকে বলে, দোস্ত বিয়ে করবি না? তখন লাবণী বলল, ভাই এগুলো সব বাদ দে, নিজের জীবনটাকে নতুন করে শুরু কর। আমি বললাম, নতুন করে মানে? আমি একজনকেই ভালোবেসেছি আর তাকেই সারা জীবনই ভালোবাসবো। আমার জীবনের কাউকে চাই না। আমি অনেকটা হ্যাপি আছি, আর দোয়া কর আমি যেন খুব তাড়াতাড়ি রুকাইয়ের কাছে চলে যাই। তখন আমার বন্ধুরা বলে, তুই চুপ করতো, এগুলো কথা এখন হবে না। আজকে আসছি সেখানে অনেকদিন পরে, চল আজকে আবার আগের মতো আড্ডা দিব। তখন আমার বন্ধুরা অনেক কিছু বলে আমাকে এসব ভোলানোর জন্য, কিন্তু আমি কি ভুলবো বলেন? যাকে ভালোবাসি তাকে তো পেলাম না, ভিতরটা এখনো শূন্য হয়ে আছে। শুধু তার জন্য আমি এখনো ভালোবাসি, আর সারা জীবন তার জন্যই অপেক্ষা করে যাব। এখনো আছি তোমার অপেক্ষায়। সো গাইস, গল্পটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন। আর নেক্সট টাইমে কিরকম ভিডিও চান সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এই ভিডিওটা সম্পূর্ণ ক্রেডিট কিন্তু আমাদের নাফিস ভাইয়ের। আর নাফিস ভাই কিন্তু এই ভিডিওটাতে ভয়েস দিয়েছিল। তার চ্যানেলের লিংক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অবশ্যই চেক করে নেবেন। ওকে গাইস, থ্যাঙ্কস ফর ওয়াচিং।